ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এখন সেখানে 1000, 2000, 10,000 যাই দিক না কেন, শুরু তো হলো। শুরু করা মানে হচ্ছে পরবর্তী পর্যায়ে বাকিগুলো বাস্তবায়ন করার একটা তাগিদ শুরু হয়। সরকার পরিচালনা শুরু করতে না করতেই তারেক রহমান কিন্তু অনেকগুলো চমক দেখাচ্ছে, বলা যায় ম্যাজিক। অনেকেই ভাবছিল যে ফ্যামিলি কার্ড এটা হলো কথার কথা, কিন্তু আজকেই দেখেন ঘোষণা করা হলো এই রমজানের মধ্যে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। চিন্তা করতে পারছেন? এবং আজকে মানে সরকারের দ্বিতীয় দিনে, প্রথম কার্যদিবস, দ্বিতীয় কার্যদিবসে আজকে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করছেন তারেক রহমান। 3 বাহিনীর প্রধান দেখা করেছেন। ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তো আজকে দ্বিতীয় দিনে কিন্তু অনেকগুলো অর্জন এবং অনেকগুলো চ্যালেঞ্জ যেটা সামনে কিন্তু উপস্থাপন করলেন। এই ফ্যামিলি কার্ড হিসেবে মনে আছে যে এই সমস্ত ভোকাস এগুলি হবে না, এগুলি হলো মানে মানুষকে মন ভোলানো, কিন্তু এটাই কিন্তু একটা জাদুমন্ত্রের মতন কাজ করছে। শফিকুর রহমান তাচ্ছিল্য করে বলছিলেন যে এই সমস্ত কার্ড ফার্ড লাগবে না, আমাদের দরকার ভালোবাসার কার্ড। অর্থাৎ কোনো দিক থেকেই মানে এই কার্ডকে এত তাচ্ছিল্য করা শুরু করছে। অনেকে বলছে যে আমাদের নিরাপত্তা কার্ড দরকার, আমাদের ভালোবাসার কার্ড দরকার, অথচ শফিকুর রহমান তারা নিজেরাই কিন্তু সোশ্যাল সিকিউরিটি কার্ডের কথা বলছে। কিন্তু যেই মাত্র তারেক রহমান কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এই কথাগুলি বললেন, সাথে সাথে তারা এইটার সমালোচনা করলেন, তাচ্ছিল্য করলেন, বললেন যে অবাস্তব কার্ড, এই এত গাছ রোপণ করা যাবে না, এত 1000 কিলোমিটার খাল খনন করা যাবে না, নানান রকম কথাবার্তা বলে এক ধরনের বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করলো। আজকে কিন্তু মানে 1 মাসও যায়নি, তার মধ্যেই কিন্তু তারেক রহমান এই ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করার একটা কথা বললেন। এবং পরিবেশ মন্ত্রী, আমি স্কলে দেখলাম যে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এখন সেখানে 1000, 2000, 10,000 যাই দিক না কেন, শুরু তো হলো। শুরু করা মানে হচ্ছে পরবর্তী পর্যায়ে বাকিগুলো বাস্তবায়ন করার একটা তাগিদ শুরু হয়। যাক, এটা ভালো দিক যে বিএনপি বলছে এবং তারেক রহমানও বলছেন যে তারা যে সমস্ত ওয়াদাগুলো করছে প্রত্যেকটা ওয়াদা তারা পূরণ করার চেষ্টা করবে। তো এখন সামনে তারপরেও বলা যায় যে এই বাস্তবায়ন করতে গিয়ে বাস্তবায়নের পর্যায়ে নানা সমস্যা দেখা দেবে, নানা ব্যর্থতাও আসবে। তো প্রতিটাই যেহেতু চ্যালেঞ্জ এবং সরকার প্রথম 6 মাসে এটা খুবই তারা মানে সক্রিয়ভাবে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থায় একটা ঘটনা ঘটেছে, সেখানে এমডিকে ঘেরাও করা হয়েছে, তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি বলেছেন যে এই ধরনের মব দুঃখজনক এবং এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে না। যাই হোক, এখন অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে বিএনপি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটা সালাউদ্দিন আহমেদের জন্য, সেটা হচ্ছে ওই যে মব, তিনি বলছেন যে মব কালচার এখন থেকে শেষ। এটা যে সত্যি শেষ হয়েছে এটা প্রয়োগ করতে হবে। যদিও এখন পর্যন্ত মব বাজরা ঠান্ডা হয়ে গেছে, যে মবের উত্থান ঘটলো ওসমান হাদির মৃত্যুকে ঘিরে, যেই তাণ্ডব আমরা লীলা দেখলাম যে যমুনার আশেপাশে নির্বাচনে 5 দিন আগে, তো সেই মববাজদের নিয়ন্ত্রণ করা, তাদেরকে কি মেসেজ দেবে এবং সত্যি সত্যি এটা ইমপ্লিমেন্ট হবে কিনা, সেগুলো একটা চ্যালেঞ্জ। রাষ্ট্র চলবে আইনের দ্বারা। এখন অনেকে প্রতিহিংসার শিকার হয়েছে, অনেকে নিপীড়নের শিকার হয়ে কারাগারে আছে, শত শত মানুষ, তারা মুক্ত হবে কিনা, অনেকগুলো পর্ব সামনে আছে। তবে স্টার্ট যেটা শুরু করছে এবং তারেক রহমান যেটা বলেছেন, তার যে মানে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেগুলোর যে একটা প্রাথমিক যাত্রা শুরু করলো এবং এই ব্যাপারে যে এখনো কমিটেড বিএনপি, এটা কিন্তু আজকে বোঝাই দিল। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে তারেক রহমান শনিবারেও কাজ করবেন। তার মানে এখন এতগুলো চ্যালেঞ্জ সামনে যে একটা দিন বাদে, অর্থাৎ শুক্রবার বাদে বাকি 6 দিনই তিনি কাজ করবেন। এটাও কিন্তু অন্যদের জন্য একটা মেসেজ, বাকি মন্ত্রীদের জন্য, যে সবাই তোমরা এই চ্যালেঞ্জটা নাও এবং কাজ করো। তা আমার ধারণা যে একটা গতি সহসায়
শুরু হয়ে যাবে, যেটা একেবারে অন্তর্বর্তী সরকারের সময় একটা এলোমেলো অবস্থা ছিল, ঢেলাঢালা অবস্থা ছিল, কিছু অনুষ্ঠান ছাড়া বাকি তৎপরতাটা বোঝা যাচ্ছিল না, বরং এলোমেলো কথাবার্তা। ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে ভারতের সাথে সব চুক্তি বাতিল, পররাষ্ট্র উপদেষ্টা বলে এরকম বাতিল হয়েছে আমি শুনি না, মানে লাগাম ছাড়া সব কথাবার্তাগুলো। আমার ধারণা যে এইগুলি এখন একটা নিয়মতান্ত্রিক, শাসনতান্ত্রিক এবং একটা গতিশীল সরকারের দিকে রূপ দেওয়ার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা করবে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আগে আপনাদেরকে স্মরণ করে আজকে অনুষ্ঠান শুরু করছি। ভাষার মাসে দুটো শপথ। দেখুন, আপনার এই একটা শপথ হচ্ছে যে নির্বাচনটা হয়েছে একটা পদের জন্য, রাষ্ট্রীয় একটি পদের জন্য, সেটাকে মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, সংসদ সদস্য। সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো পরিষদ স্বীকৃত নয় সংবিধানের অথবা কোনো আইনে, অর্থাৎ এটার জন্য কিন্তু কোনো নির্বাচন হয়নি। গণভোট হয়েছে একটি আপনার সো-কল্ড যে সনদ, সেটা বাস্তবায়ন করার জন্য। তো শপথ নিতে হয় পদের জন্য, অর্থাৎ যেটা রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানভাবে আইন ভিত্তিক স্বীকৃত। যেহেতু আপনার এরকম সংবিধান সংস্কার পরিষদ বলে কোনো পরিষদই নাই আইনের চোখে, তো এটা শপথ নিয়ে একটা প্রশ্নই আসে না। দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনার এমপির ওথ নেওয়া হলো, তাদের ওথটা নেওয়া হলো সংবিধানকে সমুন্নত রাখার, সাবজেক্ট টু দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, এবং ওথটা হয় টু প্রোটেক্ট, ডিফেন্ড অ্যান্ড আপহোল্ড দ্য কনস্টিটিউশন। আর দ্বিতীয় যে ওথটা, সেটাকে কিন্তু সংবিধান ডিসম্যান্টল করার ওথ, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার ওথ। দুটা সাংঘর্ষিক এবং স্ববিরোধী। ওকে, সো প্রথম ওথ নেওয়ার পরে 11 দলীয় জোট যারা দ্বিতীয় ওথ নিলেন, তাদের প্রথম ওথ কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল, এটা কিন্তু আর থাকলো না। এটা হচ্ছে লিগাল কনস্টিটিউশনাল ফল, এটা কনসিকুয়েন্স, যার কারণে এই কাজটা বিএনপি করেনি। তারা একটা সরকার গঠন করতে। দর্শক, একটু লম্বা সময় ধরেই শোনালাম আপনাদেরকে এই কারণে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে বুঝতে পারছেন তানিয়া আমির কি বললেন? তানিয়া আমির পরিষ্কার ভাবে বললেন, যেহেতু এমন একটা শপথ, তারা দ্বিতীয় শপথটা নিলেন যেটা কোনো সংবিধানের কোনো অন্তর্ভুক্ত না, এবং প্রথম শপথটা মেন হচ্ছে সংবিধান রক্ষার শপথ, কিন্তু দ্বিতীয়টা কিসের ভিত্তিতে নিলেন, যেটা এখন বাস্তব কোনো ভিত্তি নেই, আইনি ভিত্তি নেই, সাংবিধানিক ভিত্তি নেই, তার উপর ভিত্তি করে যখন কি কেউ শপথ নেন, অর্থাৎ সেটা হচ্ছে সাংঘর্ষিক, তাহলে প্রথম শপথটা অকার্যকর হয়ে গেল। তাহলে বলা যায় এই বক্তব্যের আলোকে যে জামাত এবং এনসিপি সহ 11 দলীয় জোটের যে সদস্যরা যে শপথ নিলেন, সেই শপথটা কিন্তু অবৈধ হয়ে গেল। তার মানে কি তারা আর এমপি নন? এমন আলোচনা কিন্তু এখন সামনে আসবে গুরুতর ভাবে ইতিমধ্যে, এবং তিনি কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন। এবং এই সাংঘর্ষিক বিষয় যেহেতু সংবিধানে নেই, সালাউদ্দিন আহমেদও কিন্তু বলেছেন যে গণপরিষদের সদস্য হিসেবে যে শপথ নেব, আগে তো গণপরিষদের এই জুলাই সনদ, এই পুরো বিষয়টা সংবিধানের আওতায় এসে সেখানে ঠিক হবে যে এই শপথটা কিভাবে হবে, তারপরে হলো কার্যকর হবে যে এমপিরা যে দ্বিতীয় দফা শপথ নেবেন, সেই শপথের বিস্তারিত দিকটা মানে একটা লিগাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যে আসবে। সেই কারণে কিন্তু বিএনপি এই ধোঁয়াশা বা অস্বচ্ছতার কারণে তারা কিন্তু শপথ নেয়নি, যেটা তানিয়া আমির বলেন। তাহলে কিন্তু এই আলোচনার ভিত্তিতে বলা যায় যে বড় ধরনের একটা আইনি এবং সাংবিধানিক জটিলতার মধ্যে পড়লো, এবং একই সঙ্গে জামাত এবং এনসিপি তারা যেহেতু দ্বিতীয় শপথ নিয়েছে, তার মানে তাহলে প্রথম শপথটা বাতিল হয়ে গেল তাদের, অর্থাৎ এমপি হিসাবে। তাহলে কি তারা আর এমপি হিসাবে থাকতে পারবেন না? এমন একটা প্রশ্ন কিন্তু ছুড়ে দিলেন ব্যারিস্টার তানিয়া আমির, যেটা নিয়ে এখন অন্য ধরনের একটা বিতর্ক শুরু হবে, অর্থাৎ একটা সংকটেরও যাত্রা শুরু হলো বলে মনে করা যেতে পারে। দর্শক।